হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওই শুনতে আপনাদের ক্লাস পাচ্ছেন? ক্যাপ্টেন বানানো হয়েছে? জি ভাই, জি না ভাই, বানানো হয়নি। ক্লাস ক্যাপ্টেন বানানো হয় নাই? হয়েছে ভাই, বানানো হয়েছে। না ও ভাই, সরি। ক্লাস ক্যাপ্টেন না বানানো ভাই, হয়নি। হয় নাই। ভাই হয় নাই। আইসিবি দেখে এখনো বানান নাই আপনারা? আইসিবি এটা থেকে নিজেরাই কোনো বানাইছি মনে হয় সবাই। না। টিচাররা বানায়, ওইটা বানানো হয়েছে কিনা আমাদের টিচার? না না টিচার ভাই, টিচার জি না। হয়নি। স্যার আইসিবি কে বানানো বানানো। নিজেদের মধ্যে অনেকে দেখলাম যে একটা গ্রুপে পোস্ট করছে, সেক্ষেত্রে আর কি ওইটা ওরা ক্যাপ্টেন নিজেরাই নাম কি দিছে আর বানাইছে বললেন কি। ভাই। যে বানানো আইসিবি একটু দেখে কাইন্ডলি এখনো কথা কিছু বলবেন? বানাই কোন নাই। গ্রুপে ভাই? ভাই ওইটা কোনো ক্যাপ্টেন্সি আপনাদের না। কি আলাদা গ্রুপ আছে? ক্যাপ্টেন্সি দেখ অবশ্যই ভাই, থাকবে, ছেলে মেয়ে হোয়াটসঅ্যাপ উভয়। গ্রুপে তো আচ্ছা, দেখলাম একজন একটা যে লিংক কোনো আছে। একজন কথা বলেন ভাই, আর সবাই কথা বলতেছেন তো, আর ভিডিও গুলো অফ রাখবেন, ওইগুলা অন করার দরকার নাই। ঠিক আছে? আমার মনে হয় আতিক ভাই ক্যাপ্টেন হলে ভালো হয়। এই যে আপনার ভিডিও গুলা চালু করে রাখছেন, এগুলো তো দরকার নাই। অনেকে রাস্তায় আছেন, অনেকে বাসায় আছেন। জি ভাই ভাই, ভিডিও আর আপনার ওই যে ইয়া করে অনেকে অনেক সময় মিউট ভিডিও গুলো করে না। সবাই চাইলে অফ করে রাখবেন। আর সবাই হচ্ছে ইয়ে হয়ে থাকবেন, আর সবাই আনমিউট হয়েছে। এগুলো তো এটা তো সিনিয়র, এটা বোঝা দরকার। ও, হোয়াটসঅ্যাপ গ্রুপ কি খোলা হয়েছে আপনাদের? জি, জি হোয়াটসঅ্যাপ ভাই, গ্রুপ আছে। বলতেছে একটা। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলো হলে হচ্ছে ওই সবাইকে অ্যাড করে নেন, আমার মেল যেটা, ওই মেলের রিপ্লাই দিয়ে দিন অল। তাহলে হচ্ছে সবাই হচ্ছে সহজে পেয়ে যাবে আর কি লিঙ্কটা। কাইন্ডলি কেউ একটু হোয়াটসঅ্যাপের লিংকটা একটু এখানে ইনবক্সে চ্যাটে দেন প্লিজ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, দিচ্ছি। যে আপনারা হচ্ছে যারা হচ্ছে আছেন ইয়াতে হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওই লিঙ্কটা হচ্ছে আমি যে লিঙ্কটা পাঠাই ক্লাসের, ওই ওই লিঙ্কের রিপ্লাইতে দিয়ে দেন, শুধু আমার স্যারকে আর আমাকে বাদ দিয়ে। তাহলে সবাই সহজে পেয়ে ফেলবে, আর সমস্যা হবে না। রোজিনা আক্তার, হ্যালো আপু, আপনারা ভিডিওগুলো অফ করে রাখবেন। মামুন ভাইয়া, একটা কথা বলার ছিল। জি বলুন। ভাইয়া, এখানে দেখতেছি যে এক একজন অনেক রকম গ্রুপ খুলে রাখছে আর কি। মানে কোনটা আসল আপনি গ্রুপ সেটা একটা বুঝতে একটা পারতেছি না। গ্রুপ করো, শুধু একটা গ্রুপ করবেন। আর গ্রুপে তো আমি থাকি না, এমনিতেই অনেক মনে করেন ঝামেলার মধ্যে থাকি, মাত্র যে টেনশন থাকি। গ্রুপটা দেয়া হইলো তো এই গ্রুপে আমি অ্যাডমিন আছি ভাই। মোটামুটি সবাই সবাই মিলে আমাদের। একটা গ্রুপ শুধু খুলবেন। আর ক্যাপ্টেন এখনো বানানো হয়নি, স্যার আসুক, আসলে স্যারকে বলে আপনারা হচ্ছে যারা রেগুলার ক্লাস করবেন, 4-5 জন হচ্ছে ক্যাপ্টেন হয়ে যাবেন। আপুদের মধ্যে তাহলে 2 জন, ভাইয়াদের মধ্যে হচ্ছে 3 জন। তাহলে ভাইয়া, আপনি ওই যে যেটা খুলছেন ওইটা আমাদেরকে লিঙ্ক পাঠাইলে আমরা এখানে অ্যাড করে নিবো আর কি। না না, লিংক পাঠাই দিছি ভাই, দেখেন না, চ্যাট বক্সে পাঠাই দিছি। আসসালামু আলাইকুম মামুন ভাই, জি। আমি একটু কথা বলতে চাচ্ছি। ভাই আমরা যারা জানুয়ারি মাসে রেজিস্ট্রেশনের কাগজপত্র জমা দিয়েছি, তো আমরা মানি রিসিভ কবে পাবো ভাই? ভাইয়া, ভিডিওগুলো অফ করে রাখেন, সবাই বুঝতেছি না। ভাই ওরা আমি গতদিন আর কি আইসিবি তে গিয়েছিলাম, ওরা বলছে সামনের সপ্তাহে মানে নেক্সট উইকে আপনাদের যারা জানুয়ারিতে জমা দিয়েছেন তাদেরটা পাঠানোর সম্ভাবনা বেশি নেক্সট উইক। ভাই আমি ডিসেম্বরের 17 তারিখ জমা দিছি, এখনো পাইনি ডকুমেন্টস। জি ভাই, আচ্ছা সমস্যা নাই, আচ্ছা, আমি এই তাহলে আবার বিষয়গুলো এখানে কথা না বলি, আপনারা ক্লাস তো আর মিস যায় না আপনাদের, ওইটা হচ্ছে আলাদা ডিপার্টমেন্ট, আলাদা ডিভিশন। ঠিক আছে? ওইটাও আপনারা হচ্ছে ফিজিক্যালি এসে কথা বলবেন, কারণ এটা তো রেকর্ড হয়। ঠিক আছে? ক্লাসটা তো আবার আপনাদেরকে দেওয়া হবে, ওইগুলো হচ্ছে আপনি ক্লাসের প্রয়োজনীয় কথা ছাড়া বাইরের কথাগুলো এখানে বলবেন না, কারণ তাহলে আর রেকর্ডটা ওই প্রপারলি ইয়ে হবে না। ভাই রেকর্ডেড ক্লাসগুলো কিভাবে কবে পাইতে পারি?
হ্যালো মামুন ভাই। ভাই এখানে কিন্তু এই গ্রুপ ছাড়া অন্য কেউ অ্যাড হয়ে না। যারা যেগুলো আর কি ইয়াতে দেয়া আছে আপনাদের রেজিস্ট্রেশনের সময় বা ক্লাস ইনরোলমেন্টের সময় যে নাম্বার গুলা দেয়া আছে এই নাম্বারের বাইরে কিন্তু কেউ থাকতে পারবেন না। আজকে রাতেই হয়তো বা তাদেরকে আর কি বের করে দেওয়া হবে। এটা জাস্ট এ সেকশনের জন্য। গ্রুপ কি আরেকটা খুলছেন নাকি? না না, গ্রুপ একটাই। আসসালামু আলাইকুম ভাইয়া, গ্রুপ তো কয়েকটা গ্রুপ আছে, আসলে অরিজিনাল গ্রুপ কোনটা সেটা ভাই তো এই যে জানা যে থাকে। যে গ্রুপের লিঙ্কটা আমি এখন দিব আবার দিচ্ছি, আমি গ্রুপের লিঙ্কটা আবার দিচ্ছি। এই গ্রুপটা হচ্ছে আমাদের মেইন গ্রুপটা হবে। আচ্ছা সালাউদ্দিন ভাই, আপনি হচ্ছে ওই যে আমার মেইলের অল রিপ্লাইতে দিয়ে দেন আমাকে আর আমার স্যারকে বাদ দিয়ে, তাহলে ওনারা পেয়ে ফেলবেন। আর ওই গ্রুপে সবাই জয়েন করেন। আচ্ছা ঠিক আছে, মেইল দিব এখন আবার ভাই। ঠিক আছে, মেইলে আজকে পাঠাই দিব। আচ্ছা তো দেওয়া যায়। সালাউদ্দিন ভাইয়া, ওই রিকোয়েস্ট দিছি, আপনি ডিরেক্ট অ্যাকসেপ্ট করে নিতে হবে। জি ভাই, করতেছি, যারা দিছে সবারটাই অ্যাকসেপ্ট করতেছি। যে নেন না। অনেকে দেখতেছি অ্যাড হয়ে আছেন আপনারা গ্রুপে।
হ্যালো, সবাই ভিডিওগুলো অফ করেন, নয়তো আমি রিমুভ করে দিব কিন্তু সবাইকে, যারা ভিডিও অন করে রাখছেন। হ্যালো, হ্যালো। জি মামুন ভাই, আপনাকে শোনা যাচ্ছে? জি, আপনারা সবাই ভিডিওগুলো অফ করেন যারা অন করে রাখছেন, নয়তো রিমুভ করে দেবো আমি। বারবার ভাই বলো এমন কোনো ভিডিওগুলো অন অপশন করে করা দিন। যায় না যে ভিডিও অনই করতে পারবে না? প্রতিদিন এদের বলতে হয়। সিনিয়র মানুষে ওনাদেরকে বলতো, এটা হয় নাকি বলেন ভাইয়া? ও একটা তো সাধারণ কমন সেন্স তো থাকা দরকার। ক্লাস আজকে কয়টায় শুরু? ভিডিও এখনই অন শুরু করা তো স্যার, কিছু। এখনই অন করবেন। Hi everyone. আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম স্যার। Walaikum assalam wa নমস্কার স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। Walaikum assalam. নমস্কার Sorry স্যার। for স্যার being স্যার late. কেমন আছেন স্যার? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম স্যার। Walaikum assalam. Thank you, and sorry for the bit delay joining the class. So basically, I was just stuck in huge traffic outside. So sorry for that. So let me just introduce myself in a very nutshell. I am Pannomi IFCA. Currently, I am working as a senior manager tax and regulatory services at EY in Bangladesh for around 3 years now. Before joining EY, I was in KPMG Bangladesh. Also in KPMG, I looked at tax and regulatory services. So basically, I just qualified as a chartered accountant in 2018 December session. So that's it. I think I will cover the business law of your two specific chapter. I mean two specific law in the business law, that is Partnership Act, also Contract Act. I would also cover the Sale of Goods Act as well. So I would request you to just listen the session carefully, very carefully, because time is very important to all of us. So I will try my best to just deliver my best to the to you for the purpose of understanding the lesson. So since basically I will cover the laws, I mean Partnership, Contract and Sale of Goods Act, I think you should have precise information and knowledge about the law in order to just pass the exam. So if I would just jump into the session, if you have anybody just any comment, because we have already delayed for 15 minutes. So another point is that Ramadan and fasting is going on. So we have to complete our lecture in
5:15 within. So hopefully I will cover the subject matter very precisely, and definitely I will try my level best to make you understand what does say the law and what is in practice going on. So this is my humble request, all of you, to just raise your hand, raise your voice in case of any answer, in case of any query or any confusion about the laws. Okay. Yes, sir. So definitely, unlikely to the written exam, if you attend in the MCQ exam, you should have in-depth understanding of the subject matter, because all the 4 or 5 alternatives will available to you. If you have in-depth understanding of the subject matter, you would be able to correct the answer without memorizing everything. In the written exam, you have to memorize, but there are some benefit in written exam, that is, if you can answer partially, you would be able to get partial number. But in MCQ exam, if you can't choose the right answer, you cannot pass the exam. On the other hand, in the MCQ exam, you don't need to memorize everything. You just need to understand the subject matter very precisely. So if you do that, then I hope you would be able to pass the exam, because alternative of answer will be available before you. Okay. So this is very crucial to understand the precise law very precisely, not only the laws, also the other subjects as well. Okay. So I would also request to just keep updated to the classes schedule, as well as be active in my class. So again, I am just mentioning that if you have any query, if you have any gray area, if you have any confusion, please raise your hand, raise your voice, ask me. I am readily available for you in my entire class. Also, you can ping me, you can knock me to the through the Teams through the WhatsApp or through email. I would prefer definitely email. So my ultimate request you to just don't left it, without any precise understanding. Okay. In case of all subjects, if you want to pass the CA, then definitely you have to understand it, your subjects matter. Without having in-depth understanding, you can't become chartered accountant. Okay. Yes, sir. So I think there is you have some class representative, right? Yes, sir. Okay. So I think we can just jump into our lectures today. Today I'm going to just cover Partnership Act. Okay. I'm sharing my screen, laptop screen, and just let me know if it is visible to you. No. আপনারা দেখতে পাচ্ছেন? Yes, sir. Yes, sir. Visible. Yes, sir. দেখতে পাচ্ছি। Thank you. So আমরা আসলে আইন পড়বো। আমাদের বইয়ের নাম হচ্ছে কমার্স বিজনেস ল, রাইট?
সো আমরা যেহেতু এটা ল, আমাদের we should understand or we should know how the law works and how the law is created. So do you have any idea, anyone please have any primary understanding or fundamental understanding how law is made and how the law is enacted in a democratic country? স্যার, Yes, please. হ্যাঁ, আমাদের দেশের সংসদ হচ্ছে এটা সর্বময় ক্ষমতার অধিকারী, যারা আইন প্রণয়ন করবেন। তো বেসিক্যালি আমাদের দেশে ব্রিটিশ আমল থেকে যে আইন প্রণীত হয়েছে সেগুলি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে অসংশোধিত অবস্থায় চালু আছে। Exactly. পরবর্তীতে সংসদ কিছু কিছু আইন অ্যামেন্ডমেন্ট এনেছে, সেগুলি আমাদের দেশে প্রচলিত আছে। এতটুকুই আমাদের ধারণা। Good. Any other answer? স্যার আবার একবার কি রিপিট করা যায়? আমি শুনতে পাচ্ছি না, বাইরে তো। সো আমি জিজ্ঞেস করছি যে একটা গণতান্ত্রিক দেশে আইন কিভাবে প্রণীত হয় এবং আইনটা কিভাবে কার্যকর করা হয়, মানে আপনাদের এই ব্যাপারে কি আপনাদের ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা? স্যার ক্যান আই সে? হ্যাঁ, স্যার বেসিক্যালি প্রাইমারিলি হচ্ছে সংসদ মহামান্য সংসদের মাধ্যমে হচ্ছে আইনটা হচ্ছে উপস্থাপিত হয়। যদি সেটা হচ্ছে সর্বজন গ্রাহ্য অথবা মেজরিটি পার্সন সেটা গ্রহণ করে, সেক্ষেত্রে সেই আইনটা হচ্ছে বিবেচনায় নেওয়া হয়। পরবর্তীতে সেটা স্যার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট করা হয়। So basically, if I just segregate the entire thing into two parts, one part is enactment of law, another part is implementation of the law. So enactment, I'm just focusing on enactment. So creation, how the law is created. So basically, আপনি যদি গণতান্ত্রিক দেশের কথা বলেন, তাহলে এই গণতান্ত্রিক দেশে লটা প্রথমে সংসদে, আপনারা সঠিকভাবেই আনসারটা দিয়েছেন, যে কয়জন দিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। একটা গণতান্ত্রিক দেশে সংসদ হচ্ছে আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান। সংসদের মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট যারা আছে, তাদের প্রত্যক্ষ ভোটে আইন প্রণয়ন করা হয়। আসলে আমরা যদি এমপি বা মেম্বার অফ পার্লামেন্টের কথা বলি, মেম্বার অফ পার্লামেন্ট, their fundamental responsibility is to create the law. This is the fundamental responsibility of the member of the parliament, and parliament basically responsible for making the law and enactment of the law. একটা গণতান্ত্রিক দেশে যদি গণতান্ত্রিক ব্যবস্থা যদি প্রচলিত না থাকে, অথবা সংসদ কোনো কারণে অকার্যকর বা সংসদ কোনো কারণে স্থগিত যদি হয়, তাহলে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপ্রধান কোনো অধ্যাদেশ জারি করতে পারে। সেটাও আইন, কিন্তু সেটাকে অ্যাক্ট বলা যাবে না, সেটা অর্ডিন্যান্স। যেমন আমাদের দেশে অনেক অর্ডিন্যান্স আছে। কিছুদিন আগেও আমাদের একটা মেজর অ্যাক্ট, যেটা মেজর আইন, যেটা ইনকাম ট্যাক্স আইন, সেটাও কিন্তু আমাদের অর্ডিন্যান্সের আকারে ছিল। পরবর্তীতে 2023 সালে এটাকে অ্যাক্ট করে আনা হয়। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে গণতন্ত্রের যে বিউটি, সেই বিউটিটাই হচ্ছে বেসিক্যালি আমরা মেম্বার অফ পার্লামেন্ট নিয়োগ করব, মেম্বার অফ পার্লামেন্ট আমাদের জন্য আইন প্রণয়ন করবে। মেম্বার অফ পার্লামেন্ট যে আইন প্রণয়ন করবে, আমরা আবার সেই আইনটা মেনে চলব। তার মানে হচ্ছে যে গণতন্ত্রের বৈশিষ্ট্য এটা এখানে, যে আমরা যাকে নির্বাচিত করলাম তারাই আমাদের জন্য আইন করছে এবং সেই আইনটা আবার আমরা মেনে চলছি। তাহলে মানে আমাদের মধ্য থেকেই হচ্ছে যে কি বলে যে আমরা কিভাবে চলবো সেটা আমাদের দ্বারা মনোনীত ব্যক্তিরা নির্ধারণ করে দিচ্ছে। কারণ দিস ইজ নট পসিবল টু গেট এভরিওয়ানস ওপিনিয়ন টু মেক এ ল, তাই না? আমাদের দেশে 20 কোটি মানুষের ওপিনিয়ন নিয়ে একটা আইন প্রণয়ন করা সম্ভব না। And this is why we select some representative of us who make the law, and we everyone comply with that law. So কেউ, আমাদের হয়তো ধারণা থাকতে পারে এমপিরা অনেক
রাস্তাঘাট ব্রিজ কালভার্ট বানায়, দিস ইজ কমপ্লিটলি ফেক ফেক আন্ডারস্ট্যান্ডিং, এবং এটা একটা ম্যালিসিয়াস আন্ডারস্ট্যান্ডিং। I would say it's a disease for all of us who believe this concept that MPs are responsible and MPs do development work. The development work will do by the executive team of the government. There may some involvement of the member of parliament, but primary responsibility of the parliament member is to create the law, enactment the law. Okay. স্যার তো এটাই হচ্ছে, আমি যদি প্রাথমিকভাবে বলি, এখন প্রশ্ন থাকতে পারে, আমরা আমাদের দেশ তৈরি হয়েছে 1971 সালে, তাহলে 1932 সালের আইন কিভাবে আমরা আমরা আমাদের পার্লামেন্ট কিভাবে পাশ করলো? এই প্রশ্নের আনসার যদি কারো মনে থেকে থাকে, তাহলে কিন্তু আমাদের প্রথম যে আনসার দিয়েছেন সে কিন্তু অলরেডি বলে গেছে যে এই আমাদের এই আইনগুলা বেসিক্যালি ব্রিটিশ ল। এই লটা আমরা যখন ভারতবর্ষ, যখন পাকিস্তান বেসিক্যালি 1947 সালে যখন স্বাধীন হয়, আমরা পাকিস্তানের অংশ ছিলাম, সেই ব্রিটিশ ল গুলো আমরা অ্যাজ ইট ইজ অ্যাডপ্ট করে নিই, এবং পরবর্তীতে 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয় পাকিস্তান থেকে, তখন আমরা ওই ল গুলোই অ্যাজ ইট ইজ আমরা মানে অ্যাডপ্ট করে নিই। যার কারণে আমরা দেখতে পাচ্ছি, যদিও এটা 1932 সালের আইন, সেটা আমাদের জন্য স্টিল অ্যাপ্লিকেবল, এবং আমাদের পার্লামেন্ট দ্বারা এটা স্বীকৃত। আমার সংক্ষিপ্ত আলোচনা ইন রেসপেক্ট অফ ইন্ট্রোডাকশন এন্ড এনাক্টমেন্ট অফ ল এখানেই শেষ। তো এইটুকের মধ্যে যদি কারো প্রশ্ন থেকে থাকে, কোশ্চেন করতে পারেন। তার করব। জি জি শিওর। আপনি, আমরা জানি যে সংসদীয় মেম্বারদের শুধু কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, কিন্তু সংসদীয় অনেক উপকমিটি তৈরি হয় বিভিন্ন গভর্নমেন্টের বিভিন্ন কাজ তদারকি করার জন্য। এই ব্যাপারটা কি ডিফারেন্ট? I would say that is basically byproduct. This is not main product. Main product of the parliament is to enactment the law. আমাদের দেশের বাস্তবতা আরো অনেক অ্যাকিউট। if you I mean question, or if you think what is জি going on the practically হচ্ছে আইন প্রণয়নটাই গৌণ হয়ে গেছে। ডেভেলপমেন্ট, ইনভলভমেন্ট ইন ডেভেলপমেন্ট এন্ড আদার ম্যালিসিয়াস অ্যাক্ট পার্লামেন্ট রেসপন্সিবিলিটি হয়ে গেছে। এটা হচ্ছে যে আমাদের হার্ড ট্রু আমাদের দেশের পার্সপেক্টিভে, কিন্তু বাস্তবতা এটা সম্পূর্ণ হওয়ার বিপরীত। কথা না। থ্যাংক ইউ স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি জি বলেন। স্যার আপনি বলেছিলেন যে সংসদ যদি কার্যকর না থাকে সেক্ষেত্রে অধ্যাদেশ জারির মাধ্যমে রাষ্ট্রপতি হচ্ছে আইন প্রণয়ন করতে পারেন। জি তো বর্তমান যেরকম পরিস্থিতি দেশের, বর্তমানে কোনো সংসদ কাঠামো নেই, এখন যদি রাষ্ট্রপতি কোনো একটা অধ্যাদেশ জারির মাধ্যমে কোনো আইন কার্যকর করেন তাহলে সেইটার মেয়াদকাল কি সময় পর্যন্ত থাকবে, বা জি ওটা কি অন্যান্য আইনের মতো কি একটা? হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমাদের এখন সংসদটা স্থগিত আছে, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময় সংসদটা স্থগিত আছে, বিকজ there is no political government in the current situation. না, নট অনলি দ্যাট, ইভেন যদি কোনো পলিটিক্যাল গভর্নমেন্টও ক্ষমতায় থাকাকালীন অবস্থাতেও যদি সংসদ অধিবেশন না চলতে থাকে, ধরেন যে এখন তো সরকার নেই, পলিটিক্যাল গভর্নমেন্ট তো এখন নেই, ইভেন যদি পলিটিক্যাল গভর্নমেন্ট থাকেও সংসদ তো প্রত্যেকদিন বসে না। তো এরকম পলিটিক্যাল গভর্নমেন্ট না থাকা অবস্থায় অথবা সংসদ অধিবেশন না চলাকালীন অবস্থায় যদি জরুরি প্রয়োজনে বা কোনো প্রয়োজনে যদি কোনো আইন প্রণয়ন করতে হয়, তাহলে সেটা রাষ্ট্রপতির মাধ্যমে করতে হবে, এবং সেটাকে অর্ডিন্যান্স বলা হয়। তা এখন প্রশ্ন হচ্ছে, অর্ডিন্যান্সের মেয়াদকাল কতদিন এবং অর্ডিন্যান্স পরবর্তীতে টেকবে কিনা? এর আনসার হচ্ছে যে যখন সংসদটা আবার রিজিউম করবে, তার 30 days মেবি 30 or 45 days, উইদিন 30 or 45 days মেবি এই অর্ডিন্যান্সটা সংসদের দ্বারা পাশ করতে হবে। যদি সংসদ যে দিন কথা কথা বললাম, ডেডলাইনের কথা বললাম, এই সময়ের মধ্যে যদি সংসদ এই অর্ডিন্যান্সকে স্বীকৃতি না দেয়, তাহলে অটোমেটিক্যালি এই অর্ডিন্যান্সটা বাতিল হয়ে যাবে। যদি স্বীকৃতি দেয় তাহলে এটা চলতে থাকবে, কিন্তু এখানে যে অর্ডিন্যান্স নাম যেটা ছিল সেই নাম আর মোশন হবে না, যদিও পরবর্তীতে এটা
পার্লামেন্ট কর্তৃক গৃহীত হলো, কিন্তু এই অর্ডিন্যান্স নামটা অর্ডিন্যান্স নামই থেকে যাবে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার, বুঝতে পেরেছি। ওকে। ইয়েস স্যার। তাহলে আমরা যেটা এই এই আমরা আগামী হয়তো 4টা ক্লাসের মধ্যে বা 3টা ক্লাসের মধ্যে আমরা পার্টনারশিপ অ্যাক্ট 1932 শেষ করব। তো আমরা কয়েকটা বিষয় আলোচনা করব। এর মধ্যে এই আইনের ব্যাকগ্রাউন্ড, পার্টনারশিপের ফিচার, তারপরে পার্টনারশিপের টেস্ট, পার্টনারশিপ এবং কোম্পানির পার্থক্য, তারপরে কারা পার্টনার হতে পারে, পার্টনারশিপের ধরন কিরকম, মাইনর কি পার্টনার হতে পারে কিনা, যদি হয় তাহলে তার রেসপন্সিবিলিটি কি থাকে, পার্টনারকে যদি কেউ বহিষ্কার করতে চায় তাহলে তার কি হবে, কিভাবে বহিষ্কার করতে হবে, এবং কোনো পার্টনার যদি ইনসলভেন্ট হয়ে যায় তাহলে সেই পার্টনারশিপ ফার্মের কি হবে, আমরা এগুলো আলোচনা করব বিস্তারিত। এর বাইরেও আমরা বেশ কিছু বিষয় আলোচনা করব। তাহলে আমরা মূল আলোচনায় যদি চলে যাই, তাহলে ব্যাকগ্রাউন্ডে বলা হচ্ছে যে এই পার্টনারশিপ অ্যাক্ট এইটা এনাক্টমেন্ট হয় 1932 সালের 1 অক্টোবর। একটু কষ্ট করে ডেটটা মনে রাখতে হবে, কারণ অনেক সময় এমসিকিউ প্রশ্নে এইটা দিয়ে দেওয়া হতে পারে। যদিও আমি এই ধরনের প্রশ্ন করার পক্ষে নই, কিন্তু বাস্তবতা হচ্ছে আহ, কেউ কোশ্চেন করে ফেলতে পারে। ঠিক আছে? তা 1932 সালের 1 অক্টোবর যখন ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে আমরা ছিলাম, তখন এই দেশ এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এই আইনটা পাশ করা হয় প্রথম। তো এখন প্রশ্ন হচ্ছে যে 1932 সালের আগেও তো পার্টনারশিপ বিজনেস ছিল। পার্টনারশিপ বিজনেস তো আর 1932 সালে জন্মায়নি, তার আগেই জন্মিয়েছে। তো 1932 সালের আগে পার্টনারশিপ রিলেটেড বিষয়গুলো কোন আইন দ্বারা ডিল করা হতো? এই প্রশ্নের আনসার হচ্ছে 1872 সালের যে কন্ট্রাক্ট অ্যাক্ট ছিল, সেই কন্ট্রাক্ট অ্যাক্টের একটা চ্যাপ্টার 11, সেই চ্যাপ্টারের মধ্যে পার্টনারশিপ রিলেটেড বিষয়গুলা আলোচনা করা ছিল। পরবর্তীতে যখন দেখা যায় পার্টনারশিপ ফার্মের বা পার্টনারশিপ বিজনেসের ব্যাপ্তি সম্প্রসারণ করে এবং একটা আইনের শুধুমাত্র একটা চ্যাপ্টার দিয়ে সেটা কভারটা সুইটেবল হচ্ছে না, তখন সরকার বিবেচনা করে একটা স্বতন্ত্র আইন প্রণয়নের জন্য, যেটা 1932 সালে 1 অক্টোবর প্রণয়ন করা হয়। আর এই 1932 সালের যে পার্টনারশিপ আইনটা, এইটা বেসিক্যালি এটা একটা ইংলিশ ল, যেটা ব্রিটেনে আহ, ছিল 1890 সালের যে ইংলিশ লটা পার্টনারশিপ অ্যাক্ট, সেই আইনের বেসিক্যালি কপি পেস্টই হচ্ছে যে আমাদের যে পার্টনারশিপ অ্যাক্ট 1932, সেইটা মানে ব্রিটিশ যে লটা ছিল, ইংলিশ লটা 1890 সালের, সেই আইনের আদলেই 1932 সালের পার্টনারশিপ একটা আমাদের সাবকন্টিনেন্টের জন্য প্রণয়ন করা। হ্যাঁ, স্যার শুভ। মাঝখানে কি বলেছেন স্যার শুনতে পাইনি, নেট প্রবলেম করছে। জি রাদিয়া, আপনি কি একাই শুনতে পাননি নাকি আরো কেউ আছেন যারা শুনতে পাননি? শুনতে পাইছি স্যার। শোনা যাচ্ছে। আমরা শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে স্যার। তাহলে রাদিয়া মনে হচ্ছে আমার একটু আপনার পানি চাচ্ছি। আপনার নেটওয়ার্কে একটু প্রবলেম আছে, একটু চেক করেন। হ্যাঁ, একজন হ্যান্ড রেজ করেছিলেন। স্যার 1872 এর আগে কি কোনো অ্যাক্ট ছিল? না, আমার জানা মতে 1872 এর কন্ট্রাক্ট আইনের আগে পার্টনারশিপ ডিল করার মতো কোনো আইন ছিল কিনা এই ব্যাপারে আমি ওয়াকিবহাল না। থ্যাংক ইউ স্যার। তবে থাকতে পারে, কিন্তু আমি জানি না। আপনারা একটু গুগল করে দেখতে পারেন, অথবা নেক্সট ক্লাসে আমাকে একটু মনে করিয়ে দিন, আমি নিজে একটা অ্যানালাইসিস করে জেনে রাখবো। ঠিক আছে? আর কোনো প্রশ্ন? নো স্যার। এখন আসি আমরা সেকশন 1 থেকে 3। 1 থেকে 3-এ বেসিক্যালি সেকশন 1-এ বলা হয়েছে, একটা নামকরণ করা হয়েছে। হ্যাঁ, এটা সব ক্ষেত্রেই যখন কোনো আইন প্রণয়ন করা হয়, সেকশন 1-এর যেটা থাকে সেটা হচ্ছে যে ওই আইনের একটা নামকরণ করা হয়।
তো এটার ক্ষেত্রে একই, এটার নাম দেওয়া হয়েছে পার্টনারশিপ অ্যাক্ট, 1932। এটা একটা নাম। এটার এক্সটেন্ট হচ্ছে হোল বাংলাদেশ। আর এটার কমেন্সমেন্ট যেটা আমরা বললাম যে 1 অক্টোবর 1932, তবে সেকশন 69 এই স্পেসিফিক সেকশনটা 1933 সালে ইন্ট্রোডিউস করা হয়। আচ্ছা, আপনারা কি স্যার কেউ একজনকে আছেন যে ক্লাস থেকে বের করে দেন। হ্যাঁ, ওনাকে ওটা একটু মিউট দেয়নি করে দেন স্যার। অথবা বের করে দেন। স্যার একটা গাড়ির স্যার হর্নের ওটা আওয়াজ আপনি হচ্ছে। নিয়ত করবেন। আমাদেরকে কাউরে ক্লোজ বা হোস্ট করেনি স্যার। এখন হাউ টু ডেলিগেট দ্য হোস্ট, আই ডোন্ট নো। স্যার নেমের উপরে হয়তো বা প্রেস করলেই পার্টিসিপেন্টে দেখাবে। যে মেবি করা যায়। হ্যাঁ হ্যাঁ, স্যার আপনি একজন হোস্ট করে দিন। কিভাবে করব? পার্টিসিপেন্টে গেলে গারে কারো স্পেসিফিক নামের উপর স্যার প্রেস আপনি করলে গারে হোস্ট অপশন আসবে। পার্টিসিপেন্টে গেলে হয়তো নিচে স্যার আনমিউট এভরিওয়ান মিউট এভরিওয়ান অপশন পেতে পারেন আচ্ছা স্যার। আচ্ছা, স্যার উনি মিউট করে দিচ্ছেন। হ্যাঁ হয়তো হয়ে গেছে না? জি স্যার হয়েছে। হয়নি তো স্যার, আমি তো স্যার ওপেন ঠিক করে আছে। দিচ্ছি। না না না, আমি সবাইকে করিনি, যেখান থেকে নয়েজটা আসছিল সেটা করেছি। সবাইকে করবিও? জি স্যার, ঠিক আছে। করে দেন যে আমরা হাত রেজ করলে আমাদেরকে তখন কথা বলতে দিবেন। ওকে, আই থিঙ্ক এখন এখন হয়েছে না? ঠিক আছে। ওকে, তারপরে এখন এখানে কিছু ডেফিনেশন দেওয়া আছে। আহ, আমার মনে হয় যে আমরা বিস্তারিত আলোচনায় গেলে ডেফিনেশনটার প্রয়োজন পড়বে না। সো আমরা একটু বিস্তারিত আলোচনায় যাই। বিস্তারিত আলোচনাতেই ডেফিনেশনটা চলে আসবে। সেকশন 3। আচ্ছা, আপনারা কেউ একজন এই স্ক্রিনে দাগ পড়ে গেছে, এটা এটা কিভাবে করে এটা করা যায়? এটা স্যার I think এটা ওই স্যার যে ছোট- আপনি আপনি একবার বের আরেকবার হয়ে গিয়ে লাইটটা অন আবার করলেই জয়েন হবে। করে একজন একজন করে বল। স্যার যদি আপনি স্ক্রিনটা রিশেয়ার করেন তাহলে এটা আবার চলে যাবে। স্ক্রিনটা রিশেয়ার করতে হবে। ওকে ওকে, আই থিঙ্ক ইটস ওকে। ইয়েস স্যার। তাহলে সেকশন 3-এ যেটা আমরা আহ, জানতে পারতেছি সেটা হচ্ছে পার্টনারশিপ রিলেটেড বা পার্টনারশিপ সম্বন্ধনীয় যদি কোনো বিষয় কন্ট্রাক্ট অ্যাক্টে বলা থাকে এবং সেই বিষয়টা যদি পার্টনারশিপ অ্যাক্টে কোনো কিছু বিস্তারিত না থাকে, তাহলে পার্টনারশিপ রিলেটেড কোনো বিষয় রিজলভ করার জন্য 1972 সালের কন্ট্রাক্ট অ্যাক্টের ওই পার্টে যেতে হবে। মোদ্দা কথা হচ্ছে, যদিও 1932 সালে 1872 সালের মধ্যে থেকে একটা চ্যাপ্টারকে বের করে স্বতন্ত্র আইন করা হলো, তারপরেও এই সেকশন 3-এ, এই পার্টনারশিপ অ্যাক্টের সেকশন 3 বলতেছে যে যদি কোনো বিষয় পার্টনারশিপ অ্যাক্ট 1932 কভার না করে এবং সেই বিষয়টা যদি 1832 সালে 72 সালের কন্ট্রাক্ট আইনে পাওয়া যায়, তাহলে ওই 1872 সালের কন্ট্রাক্ট আইনের যে বিধানটা আছে সেটা প্রযোজ্য হবে। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমরা একটু পরেই আলোচনা করব যে পার্টনারশিপ ফার্মের প্রত্যেকজন পার্টনার একে অন্যের মিউচুয়াল এজেন্ট। তো এজেন্ট প্রিন্সিপাল রিলেশনশিপ এবং এজেন্ট প্রিন্সিপালের রেসপন্সিবিলিটি এইটা কিন্তু 1932 সালের পার্টনারশিপ আইন বলেনি। কে বলেছে? এটা 1872 সালের কন্ট্রাক্ট আইনে কিন্তু এজেন্ট প্রিন্সিপালের রিস্ক এন্ড রেসপন্সিবিলিটি বলা আছে। তাহলে পার্টনারশিপ ব্যবসা থেকে যদি এজেন্ট প্রিন্সিপাল রিলেশনশিপ নিয়ে কোনো ডিসপিউট অ্যারাইজ হয়, তাহলে সেটা আমাদেরকে সলভ করতে হবে কন্ট্রাক্ট আইন 1872 সালের এজেন্ট প্রিন্সিপাল রিলেশনের ওইখানে কি বলা আছে ওই অনুযায়ী।
এই মেসেজটা কি ক্লিয়ার? জি স্যার। কারো কোনো কনফিউশন আছে? মানে আমি যদি একেবারেই সহজ করে বলি যে পার্টনারশিপ আইনে যদি কিছু না পাই, তাহলে আমাকে দেখতে হবে যে 1832 সালে কন্ট্রাক্ট আইনে আছে কিনা। যদি থাকে তাহলে সেই অনুযায়ী এটা রিজলভ করতে হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে। ক্লিয়ার স্যার। আচ্ছা 1932 সালে যদি কোনো না থাকে সেটা 1872 সালে দেখতে হবে এরকম কিছু। আপনার প্রশ্নটা বুঝতে পারিনি। 1932 সালে তার পার্টনারশিপ আইনে যদি কোনো কিছু না পাওয়া যায় সেটা সেক্ষেত্রে স্যার 1872 সালের ওই চ্যাপ্টার 11 ওই কন্ট্রাক্টে গিয়ে দেখতে হবে যে পার্টনার এরকম এক্স্যাক্টলি কিছু বলা যায়। এক্স্যাক্টলি, ইউ আর সেইং দ্য সেম থিং হোয়াট আই হ্যাভ জাস্ট সেড। আপনার ইউর আন্ডারস্ট্যান্ডিং ইজ কারেক্ট। নট অনলি ওকে স্যার। দ্যাট, আমি যেখানে আহ 1932 সালের পার্টনারশিপ অ্যাক্ট সাইলেন্ট আছে, সেখানে 1872 সালের কন্ট্রাক্ট আইন অনুযায়ী সেটা রিজলভ করতে হবে। আচ্ছা, আমার আমার রুমে আসলে আজানের আওয়াজটা খুবই তীব্র। আমি একটু পজ করতে চাই এখানে, জাস্ট 1 মিনিট। আজান শেষ হওয়ার সাথে সাথে আমি আবার শুরু করব। নামাজটা করলে ভালো হয়। আপনারা কি নামাজের ব্রেক এখনই চাচ্ছেন? স্যার ভালো হয়, পরে আর পাওয়া যায় না। 5-10 মিনিট ওকে, পর দিতে পারেন না স্যার। স্যার দেখে দিলে তাহলে ভালো কত হয়। স্যার কতক্ষণ 40 মিনিট। আপনারা কয় মিনিট চাচ্ছেন? 5 মিনিট স্যার। স্যার চারটার 6 পরে মিনিট, স্যার লিখে দিলে ভালো হতো। 6 হ্যাঁ মিনিট হ্যাঁ, স্যার স্যার, 6 স্যার মিনিট। নামাজ তো আরো পরে শুরু হবে, মসজিদে আরো পরে শুরু হবে। আর স্যার যদি আমরা স্যার 10 চাই যে মিনিট নিজেরা জামাতের পড়তে, স্যার সময়টা দিলে ভালো হয় স্যার, জামাতে যে স্যার সময়টা 10 হবে। মিনিট 10 45 থেকে স্যার আপনি 10 মিনিট দিলে হবে স্যার না। 10 মিনিট আর 5 মিনিট? স্যার একটু বলতে পারি? স্যার স্যার জি 10 মিনিট হলে ভালো হয়। স্যার একটু বলতে পারি আমি? জি জি। স্যার অ্যাকচুয়ালি আমাদের মসজিদে হচ্ছে 4:45 নর্মালি সব জায়গায় শুরু হয় নামাজ। যদি মসজিদে পড়তে হয় সেক্ষেত্রে 4:45 ব্রেকটা দিলে ভালো হয়। আদারওয়াইজ হচ্ছে যদি একাই পড়ি সেক্ষেত্রে ক্লাস শেষ করে দেওয়াটাই বেটার আমি মনে করি। একা পড়াটা স্যার ভালো হয়, মসজিদে গিয়ে তো ক্লাসের সময় অনেক পিছাই দিতে হবে। স্যার যদি একা পড়লে হয় ভালো হয় সেক্ষেত্রে স্যার। ক্লাস শেষ হওয়ার পরেও টাইমটা থাকে। জি স্যার, এটা করলেই ভালো হয়। মসজিদে গেলে তো আই ক্লাসে গেস আই গেস আমরা 4:45 ব্রেক শুরু করি। যে একা একা পড়তে চান পড়েন, অথবা কেউ যদি মসজিদে গিয়ে পড়তে চান পড়ে আসেন। জি স্যার, ইজ জি ইট স্যার, ওকে? জি স্যার, 2 মিনিট আগে থেকে দিলে স্যার ওযু করে একবারে মসজিদে চলে যেতে পারবে ওকে, সম্ভবত। 2 মিনিট আগে না? জি স্যার। জি স্যার। তাহলে 40। জি স্যার 40 থেকে 50 বা এরকম দেওয়া হ্যাঁ যেতে পারে। ঠিক আছে, 40 থেকে 50। ওকে। ওকে, তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম, মানে সেকশন 3 থেকে আমরা বুঝলাম যে পার্টনারশিপ রিলেটেড কোনো বিষয়ে কন্ট্রাক্ট অ্যাক্ট এখনো অ্যাক্টিভ, যেখানে পার্টনারশিপ অ্যাক্ট সাইলেন্ট, অথবা পার্টনারশিপ অ্যাক্টে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়নি। আমরা যদি নেক্সট আলোচনায় যাই, আমরা নতুন চ্যাপ্টারে চলে আসলাম যে নেচার অফ পার্টনারশিপ। আমরা প্রথমেই যেটা আহ, জানার চেষ্টা করব এইখানে, যে আসলে পার্টনারশিপ বলতে কি বোঝায়, বা আমরা কোন ব্যবসাটাকে পার্টনারশিপ ব্যবসা বলবো, কোনটাকে বলবো না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ
আপনি যদি কোনো একটা বিষয় পার্টনারশিপ আইন অনুযায়ী সমাধান করতে চান, তাহলে প্রথমেই যেটা আপনাকে নিশ্চিত করতে হবে যে ওই রিলেটেড বিজনেসটা পার্টনারশিপ বিজনেস কিনা। যদি কোনো একটা বিজনেস পার্টনারশিপ বিজনেস না হয়, তাহলে কিন্তু আপনি সেই বিজনেসের কোনো সুরাহা আপনি পার্টনারশিপ অ্যাক্ট দিয়ে দিতে পারবেন না। সেটা অন্য যে রিলিভেন্ট আইন থাকে সেটা দিয়ে দিতে হবে। যেমন এক ব্যক্তি একটা দোকান দিল, তো সে একাই মালিক, সে ট্রেডিং বিজনেস করে, সে মুদিমাল আনে, দোকানে ওঠায়, বিক্রি করে দেয়। তো তার সাথে যদি কারো একজনের কোনো বিবাদ হয়, তাহলে সেটা কি আপনি পার্টনারশিপ অ্যাক্ট অনুযায়ী সুরাহা করবেন নাকি কোন জি আইন না অনুযায়ী? স্যার। সেটা করা যাবে না, বিকজ আগে দেখতে হবে যে ওই ব্যবসাটা কি পার্টনারশিপ ব্যবসা নাকি অন্য কিছু। যদি পার্টনারশিপ ব্যবসা হয়, তাহলেই আপনি শুধুমাত্র পার্টনারশিপ আইন দিয়ে সেটা সমাধান করবেন। তো এখন আমরা আলোচনা করব যে কিভাবে আমি বুঝবো যে কোনো একটা বিজনেস সেটা পার্টনারশিপ বিজনেস বা ওটা পার্টনারশিপ বিজনেস দিয়ে ডিল করতে হবে। তাহলে আমরা যদি সেকশন 4-এ আমি যদি একটু দেখি, আমরা যদি চেষ্টা করি যে এখানে ডেফিনেশন দেওয়া হয়েছে, পার্টনারশিপের ডেফিনেশন দেওয়া হচ্ছে, তাহলে প্রথমে যেটা বলা হচ্ছে, পার্টনারশিপ ইজ দ্য রিলেশন। পার্টনারশিপকে বলা হচ্ছে এটা একটা সম্পর্ক বিটুইন পার্সনস। এখন দেখেন, বিটুইন পার্সনস, এখানে পার্সনের জায়গায় এটা পার্সনসটা হচ্ছে প্লুরাল, তার মানে একাধিক ব্যক্তির মধ্যে সম্পর্ক। যদিও আমরা জানি যে বিটুইন শব্দটা ব্যবহার করা হয় যখন দুইজনের মধ্যে সম্পর্ক বোঝানো, কিন্তু যেহেতু এটা আইন, আসলে আইনের মধ্যে ওইভাবে করে গ্রামাটিক্যালি এতটা চিন্তা করা যায় না। তো এখানে আসলে রিলেশনশিপটা আসলে দুই বা তার অধিক হবে। পার্সনস এস বলা হচ্ছে এখানে, পার্টনারশিপ হতে হবে এটা একটা সম্পর্ক, সেই সম্পর্কটা দুই বা তার অধিক ব্যক্তির মধ্যে সম্পর্ক হবে। সেই সম্পর্ক পরে বলা হচ্ছে যে তারা হু হ্যাভ এগ্রিড, তারা তাদের মধ্যে যে সম্পর্কটা হয়েছে, যাদের মধ্যে সম্পর্ক হয়েছে তারা সম্মত হয়েছে টু শেয়ার প্রফিট, প্রফিট শেয়ার করতে অফ এ বিজনেস ক্যারিং। তাহলে এখানে এই পর্যন্ত তিনটা জিনিস পেলাম। একটা হচ্ছে একাধিক ব্যক্তি, শেয়ার দ্য প্রফিট এবং বিজনেস। এরপরে আরো আছে ক্যারিড অন, সেই বিজনেসটাকে ক্যারি করতে হবে, ক্যারি অন বাই অল অর এনি অফ দেম অ্যাক্টিং ফর অল। এইখানেই হচ্ছে যে একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, লাস্টের যে হাইলাইটেড এরিয়াটা, এটা দিয়ে কি বোঝানো হয়েছে? বাই অল, সে বিজনেসটা শ্যাল ক্যারি অন বাই অল, সবাই, অথবা অ্যাক্টিং অফ দেম অর সরি অর এনি অফ দেম অ্যাক্টিং ফর অল। এই যে এনি অফ দেম অ্যাক্টিং ফর অল, এখানেই আসলে ইন্ডিকেশন দিচ্ছে যে তারা একজন আর একজনের এজেন্ট হিসেবে কাজ করবে। অ্যাক্টিং ফর অ্যানাদার, অ্যাক্টিং ফর সামওয়ান, তার মানেই হচ্ছে এখানে এজেন্ট প্রিন্সিপাল রিলেশনশিপ আছে। যেমন কেউ যদি বলে যে ভাই আমি এই কাজটা করতে আসছি অন্যের হয়ে, যেমন মিস্টার রহিম যদি বলে আমি মিস্টার করিমের হয়ে কাজটা করতে আসছি, তার মানে মিস্টার রহিম মিস্টার করিমের এজেন্ট এবং মিস্টার করিম, মানে এখানে এজেন্ট প্রিন্সিপাল রিলেশনশিপ আছে। সেকশন 5-এ যদি আমরা যাই, তাহলে এখানে বলা হচ্ছে এই যে রিলেশনশিপটা, এই রিলেশনশিপটা তৈরি হবে কন্ট্রাক্টেড থ্রুতে, নট ফ্রম স্ট্যাটাস। কন্ট্রাক্টেড থ্রুতে এই পার্টনারশিপটা তৈরি হইতে হবে, স্ট্যাটাসের ভিত্তিতে না। আপনি নাম দিলেন কাউকে পার্টনারশিপ, হ্যাঁ অমুক পার্টনারশিপ, এবিসি পার্টনারশিপ, দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট টু বিকাম এ পার্টনারশিপ আন্ডার দিস ল। শুধু নাম দিলেই হবে না, এটা আসতে হবে, পার্টনারশিপের বিষয়টা আসতে হবে কন্ট্রাক্ট থেকে। তার মানে আমরা যদি ডান পাশে যাই, এখানে 5টা কম্পোনেন্ট
দেওয়া হয়েছে। বাম পাশের সেকশন 4 এবং 5-এ 5টা কম্পোনেন্টের কথা বলা হয়েছে, যেটা আমি ডান পাশের ট্রি এর মাধ্যমে নিয়ে আসছি। প্রথমে যেটা আলোচনা করা হয়েছে যে অ্যাসোসিয়েশন অফ টু অর মোর পার্সনস, এটা আমরা বুঝলাম পার্সনের যে প্লুরাল ফর্মটা ব্যবহার করা হয়েছে এই কারণে। হ্যাঁ? একাধিক ব্যক্তি থাকতে হবে, দুইয়ের অধিক। তারপরে সেকশন 5 থেকে আমরা বুঝলাম এখানে একটা কন্ট্রাক্ট থাকতে হবে। তারপরে হচ্ছে এখানে ব্যবসা থাকতে হবে এবং ব্যবসার প্রফিটটা শেয়ার করতে হবে। প্রফিট যদি একজনেই নেয় পুরোটা, তাহলেও কিন্তু এটা পার্টনারশিপ বিজনেস না, প্রফিট শেয়ারিং থাকতে হবে অ্যামং দ্য পার্টনার্স। নাম্বার 5 ইজ মিউচুয়াল এজেন্সি। আমি মিউচুয়াল এজেন্সি এই বিষয়টা সেপারেটলি আলোচনা করব। তার আগে আমি উপরের 4টা কম্পোনেন্ট আবার একটু যদি আমি রিভিজিট করি। প্রথমে বলা হচ্ছে অ্যাসোসিয়েশন অফ টু অর মোর পার্সন, মানে একাধিক ব্যক্তি থাকতে হবে। 2 নম্বরে বলা হচ্ছে কন্ট্রাক্ট থাকতে হবে। 3 নম্বরে ব্যবসা থাকতে হবে। 4 নম্বরে প্রফিট শেয়ারিং থাকতে হবে এবং 5 নম্বরে হচ্ছে মিউচুয়াল এজেন্সি। আচ্ছা, সালাউদ্দিন শিপন, আপনার কোশ্চেনটা নেই, তারপরে আমরা পরবর্তী আলোচনা করি। স্যার কন্ট্রাক্টটা কি স্যার লিখিত বা মৌখিক হইলে হবে? সেটা আমরা পরে আলোচনা করব। আই গেস আপনারা 4:40 থেকে আহ, কি চেয়েছিলেন নাকি 5:40 থেকে ব্রেক? জি স্যার, এখন তো দিতে পারেন এখনই স্যার, দিয়ে কারণ ফেলেছেন পরে স্যার, করে মসজিদে গেলে স্যার। এখনই দিয়ে দেন স্যার। ওকে, আমরা না হয় আর 10-15 মিনিট বাড়ায় নেব, কেমন? ক্লাস শেষ হওয়ারও স্যার 10-15 মিনিট হয়তো 15 বাড়ায় নিব। তাহলে জি আমরা স্যার। জি স্যার, এখন আমরা ওকে এখন স্যার, ওকে স্যার, নামাজের ব্রেকে যাই। হ্যাঁ, জি স্যার। ওকে স্যার, ওকে। ওকে, 10 মিনিটস ব্রেক। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম।
ওকে, তো আমরা কি শুরু করতে পারি এখন নাকি আরেকটু অপেক্ষা করব? জি স্যার। স্যার শুরু করাই জি উত্তম। স্যার, জি শুরু স্যার, করুন শুরু স্যার। করুন স্যার। ওকে, তো তাহলে আমরা যেটা আলোচনা করলাম যে মিউচুয়াল এজেন্সিটা কি, যেটা আলোচনা করতে চাইলাম। মিউচুয়াল এজেন্সি তে যাওয়ার আগে আহ, আপনারা কি কারো এজেন্ট হিসেবে কখনো কাজ করেছেন? না স্যার। স্যার আমরা কি ফার্মের এজেন্ট? হ্যাঁ হ্যাঁ, কি বললেন জাহিদ? স্যার ফার্মের ইয়ে হয়ে আমরা কাজ করতেছি, এটা তো আমরা ফার্মের এজেন্ট হয়ে কাজ করতেছি, রিপ্রেজেন্টেটিভ। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, কারণ আপনারা যে সিএ ফার্মে আছে আপনাদেরকে পার্টনারকে কি প্রিন্সিপাল বলেন, তাই তো? প্রিন্সিপাল, তাই না? আপনার যখন স্যার। আর্টিকেল হয়, আপনার যখন আর্টিকেল হয় তখন আর্টিকেলের আপনার একজন প্রিন্সিপাল থাকে, একজন প্রিন্সিপালের আন্ডারে আপনাকে আর্টিকেল করা হয়। তো আপনার পার্টনার যদি প্রিন্সিপাল হয় তা আপনি তার কি? আপনি তো তার এজেন্ট। এজেন্ট। দিস ইজ এ পিওর এজেন্ট প্রিন্সিপাল রিলেশনশিপ। ওকে, তাহলে আপনার ফার্মের পার্টনারের সাথে আপনার যে সম্পর্ক, সেখানে আপনি এজেন্ট হিসাবে কাজ করেন আর আপনার প্রিন্সিপাল বা পার্টনার সে প্রিন্সিপাল হিসেবে থাকে। এটাই হচ্ছে, আমি কি বলবো, স্ট্রেট লাইন এজেন্ট প্রিন্সিপাল রিলেশনশিপ। কিন্তু পার্টনারশিপ ফার্মের পার্টনারদের মধ্যে এখানেও একটা এজেন্ট প্রিন্সিপাল রিলেশনশিপ আছে। এই রিলেশনশিপটা আবার হচ্ছে মিউচুয়াল এজেন্সি। তো মিউচুয়াল এজেন্সিটা কি? মিউচুয়াল এজেন্সিটা হচ্ছে আপনাদের ফার্মে যদি 2 জন বা 3 জন পার্টনার থাকে তাহলে প্রত্যেকেই প্রত্যেকের এজেন্ট এবং প্রত্যেকেই প্রত্যেকের প্রিন্সিপাল হিসেবে গণ্য হতে পারে সিচুয়েশন ভেদে। ধরেন যে আপনাদের ফার্মের পার্টনার 3 জন, ABC। এ যখন কোনো কন্ট্রাক্টে সাইন করবে, এটা ধরে নেওয়া হবে এ এজেন্ট, বাকি বি আর সি প্রিন্সিপাল। তার মানে এ তার কাজের জন্য বি এবং সি রেসপন্সিবল থাকবে। এখন আবার আসি যে এজেন্ট প্রিন্সিপাল রিলেশনশিপটা কেন গুরুত্বপূর্ণ। এজেন্ট প্রিন্সিপাল রিলেশনশিপটা গুরুত্বপূর্ণ এই কারণে, আমরা জানি যে এজেন্ট তার কাজের জন্য রেসপন্সিবল থাকে না, এজেন্টের সমস্ত কাজের জন্য রেসপন্সিবল থাকে হচ্ছে তার প্রিন্সিপাল। তো তাহলে মিউচুয়াল এজেন্সির বিষয়টা এখানে এই কারণে আনা হয়েছে যে কোনো একজন পার্টনার সে যদি কোনো কন্ট্রাক্টে সাইন করে, সেই কন্ট্রাক্টের লাইবিলিটি শুধুমাত্র ওই পার্টনারের কাছে যাবে না, এই লাইবিলিটিটা ওই পার্টনারের ন্যায় অন্যান্য পার্টনারদের সমানভাবে দায়বদ্ধ থাকবে। ঠিক একইভাবে অন্য একজন পার্টনার যদি কোনো কাজ করে, সেই কারণেও অন্যান্য এই পার্টনারদেরও একইভাবে লায়াবল করা যাবে। দিস ইজ কল বেসিক্যালি মিউচুয়াল এজেন্সি। ওকে, তাহলে এই 5টা কম্পোনেন্ট যদি বিদ্যমান থাকে তাহলেই আমরা শুধুমাত্র সেটাকে পার্টনারশিপ বিজনেস বা পার্টনারশিপ ফার্ম বা পার্টনারশিপ বলতে পারি। যদি এর মধ্যে কোনো একটা মিসিং থাকে তাহলেও কিন্তু সেটাকে পার্টনারশিপ বলা যাবে। এবার আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারে। নেই? ওকে, আমরা তাহলে নেক্সট স্লাইডে যাই। এখানে বেসিক্যালি মোড অফ ডিটারমাইনিং এক্সিস্টেন্স অফ পার্টনারশিপ, এটা আমরা অলরেডি শেয়ার করেছি, আলোচনা করেছি, আপনারা একটু দেখে নিন। আমরা যদি পার্টনারশিপ টেস্ট করি তাহলে ওকে, আমরা যদি প্রথম এই এই 5টা উদাহরণ নিয়ে আলোচনা করি। প্রথম উদাহরণে বলা হচ্ছে এ অ্যান্ড বি আর জয়েন্ট ওনার অফ এ হাউস হুইচ ইজ given on rent টাকা 1 লাখ পার মান্থ and shared equally। প্রথম উদাহরণে বলা হচ্ছে যে
এ এবং বি তারা একটা বাড়ির যৌথ মালিক। ধরেন যে হাজবেন্ড এবং ওয়াইফ তারা দুইজনে মিলে একটা ফ্ল্যাট কিনলো এবং এই ফ্ল্যাটটা ভাড়া দেওয়া হলো, এবং যে ভাড়াটা আসলো সেই ভাড়াটা তারা 50-50 শেয়ার করে নেয়। তো প্রশ্ন হচ্ছে যে এইখানে কি এই এই অ্যাক্টিভিটিসটাকে কি আমরা পার্টনারশিপ অ্যাক্টিভিটিস বলতে পারি কিনা? পারি স্যার। হ্যাঁ হ্যাঁ। পারি স্যার, কারণ তারা তো প্রফিট ভাগে শেয়ারিং করতেছে স্যার। না না, এটা কি বিজনেস? না স্যার, এটা না না, হবে স্যার বিজনেস এটা তো কোনো হয় না। চিত্র প্রকার এখানে তো বিজনেস হচ্ছে না, আপনাকে তো বিজনেস করতে হবে। জাস্ট ওনিং অ্যান্ড রেন্টিং এ ফ্ল্যাট ক্যান নট বি বিজনেস, রাইট? এখানে সেক্ষেত্রে যদি স্যার দুই বা ততোধিক ব্যক্তির নামে কোনো জমি কেনা হয় বা কোনো ফ্ল্যাট কেনা হয়, সেক্ষেত্রে এটাকে আমরা স্যার কি ধরনের ইয়া বলতে পারি? জি, সেকেন্ড যে উদাহরণ সেখানে বলা হচ্ছে এবিসি তারা একটা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির মেম্বার। তারা একটা টেক্সটাইল বিজনেস করে এবং এই বিজনেসটার প্রফিট যেটা হয় সেটা ইকুয়ালি শেয়ার করে। তো প্রশ্ন হচ্ছে এখানেও কি পার্টনারশিপ এক্সিস্ট করে কিনা? না স্যার। আনসার হচ্ছে নো। কারণ হচ্ছে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির যে সদস্যরা থাকে তাদের মধ্যে মিউচুয়াল এজেন্সি বিষয়টা থাকে না। এই কারণে এখানে পার্টনারশিপ বিজনেসটা এক্সিস্ট করে না। আর বিষয়টা একটু ক্লিয়ার করে যদি বলতেন স্যার, আমি বিষয়টা বুঝতেছি না। হিন্দু আনডিভাইডেড মানে ইসের কারণে মিউচুয়াল এজেন্ট থাকে না বলতে কি বোঝানো হয়? হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি এটা একটা স্পেসিফিক টার্ম। এখানে যদি আপনারা হিন্দু কেউ থেকে থাকেন তাহলে সে আই থিঙ্ক আমার চাইতে সে আর ভালো বুঝবে। তো হিন্দু আনডিভাইডেড ফ্যামিলিতে সাধারণত একজন কর্তা থাকে এবং তার বাকি যারা সবাই সদস্য। এখন হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির মধ্যে যে ব্যক্তিগুলো থাকে তাদের মধ্যে মিউচুয়াল কি বলে যে এজেন্সি বিষয়টা থাকে না। কারণ হচ্ছে যে মিউচুয়াল এজেন্সি হতে গেলে যে বৈশিষ্ট্যটা লাগে, যেমন একজনে যদি কোনো কাজ করে সেই কাজের জন্য অন্যজনকে ইকুয়ালি লায়াবল করা যায়, এই বিষয়টা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির সদস্যদের মধ্যে বিদ্যমান থাকে না। আমাদের দেশে সোফার আইনও হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি নিয়ে স্বতন্ত্র আইনও আছে। স্যার আপনার কথাগুলো ক্লিয়ার আসতেছে না স্যার। এটা কি সবারই প্রবলেম নাকি? না স্যার, ক্লিয়ার আসতেছে। না স্যার, স্যার, ক্লিয়ার শোনা স্যার যায়। আমরা শুনতে পাচ্ছি। নেটওয়ার্কের প্রবলেম। সমস্যা নাই। ওকে, যেটা বলতে চাচ্ছিলাম, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির সদস্যদের মধ্যে মিউচুয়াল এজেন্সি সম্পর্কটা বিদ্যমান নাই। এটা একটা ডিফারেন্ট ল দ্বারা ডিফাইন করা আছে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি সোফার আইনও। এবং পার্টনারশিপ এক মানে স্পেসিফিক্যালি এখানে বলা হচ্ছে যে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলিটাকে পার্টনারশিপ ফার্মের অন্তর্ভুক্ত করা যাবে না। এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। সো হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির সদস্যরা মিলে যদি কোনো ব্যবসা দেয় তাহলে সেখানে আপনার পার্টনারশিপ বিজনেস বা পার্টনারশিপ রিলেশনশিপটা ক্রিয়েট হয় না। ওকে, দেন হচ্ছে থার্ড এক্সাম্পলে আসি। এ অ্যাপয়েন্টেড বি অ্যাজ এজেন্ট টু সেল হিজ গুডস, প্রফিট রেশিও উইল বি 2:1। তাহলে এখানেও কিন্তু দেখা যাচ্ছে সে বিকে অ্যাপয়েন্ট করলো তার পণ্য বিক্রির জন্য। তো এখন দেখেন এখানেও কিন্তু মিউচুয়াল এজেন্সিটা বিদ্যমান নেই। যদি বিকে এজেন্ট হিসেবে অ্যাপয়েন্ট করে তার মানে হচ্ছে বি ইজ অলওয়েজ এজেন্ট এবং এ ইজ অলওয়েজ প্রিন্সিপাল। তো এইখানে যে এজেন্ট প্রিন্সিপাল রিলেশনশিপটা আছে সেটা হচ্ছে স্ট্রেট লাইন এজেন্ট প্রিন্সিপাল রিলেশনশিপ, যে রিলেশনশিপটা আপনার এবং আপনার ফার্মের প্রিন্সিপালের মধ্যে বিদ্যমান। তাহলে এখানেও কিন্তু পার্টনারশিপ বিজনেস হচ্ছে না। পার্টনারশিপ বিজনেস হতে গেলে তাকে সেখানে মিউচুয়াল এজেন্সি থাকতে হবে। 3 নাম্বার যদি আমরা চতুর্থ এক্সাম্পলে যদি আসি, এ বি সি তারা তিনজনে মিলে একটা সিএ ফার্ম দিল
যেখানে এ অডিট, বি ট্যাক্স এবং সি ফাইন্যান্স টেক কেয়ার করে, এবং প্রফিট যা হয় সেখানে সেই প্রফিট তারা মিউচুয়ালি কি বলে ইকুয়ালি শেয়ার করে। তো এখন কোশ্চেন হচ্ছে এখানে কি পার্টনারশিপ বিজনেস বা পার্টনারশিপ কনসেপ্ট আছে কিনা। তো এখানে পার্টনারশিপ, প্রথম কথা হচ্ছে এখানে পার্টনারশিপ সম্পর্ক না থাকার কোনো কম্পোনেন্ট নেই। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে কোনো ইন্ডিকেশন নেই যেখানে পার্টনারশিপ হওয়া থেকে বাড়িত রাখে, সো এখানে পার্টনারশিপ হচ্ছে বলেই আমরা ধরে নিই। পঞ্চম এক্সাম্পল, ফিফথ এক্সাম্পলে দেখেন এ এবং বি তারা যৌথভাবে একটা রিক্রিয়েশন হাউস ফর এল্ডারলি পিপল, মানে বয়স্ক মানুষের চিত্ত বিনোদনের জন্য তারা একটা রিক্রিয়েশন হাউস প্রতিষ্ঠা করে, যেখানে সদস্যরা চাঁদা দেয় এবং সেই চাঁদার টাকা থেকে তারা রিক্রিয়েশন হাউসের ইকুইপমেন্ট এবং রিক্রিয়েশন পারপাজে খরচ করে। তো তাহলে এইখানে কি পার্টনারশিপ রিলেশনশিপ আছে কিনা? না স্যার। প্রথমত নাই, কারণ হচ্ছে যে এইখানে না বিজনেস স্যার। নাই, প্রফিট শেয়ার নেই, সো এখানেও কিন্তু পার্টনারশিপ হচ্ছে না। আমরা যদি এই এখানে আনসার সহ দেওয়া আছে আগের কথাগুলোই। তো এখানে কি কারো কোনো প্রশ্ন আছে কিনা এই এক্সাম্পলে? না স্যার, কোনো কোশ্চেন নেই। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। জি, স্যার ফার্স্ট এক্সাম্পলটাতে স্যার আপনি মানে প্রপার্টি রিলেটেড দিয়েছিলেন, সেক্ষেত্রে স্যার আমার একটা কোয়েশ্চেন হলো যদি স্যার দুই বা ততোধিক ব্যক্তি মিলে স্যার কোনো ফ্ল্যাট অথবা কোনো ল্যান্ড পারচেজ করে, সেক্ষেত্রে সেটাকে স্যার কি পার্টনার মানে কি বলা যেতে পারে? পার্টনারশিপ তো বলা যাবে না, বাট অন্য কোনো নাম আছে কিনা এটা এই ক্ষেত্রে? কো ওনারশিপ। এটা স্যার বিজনেস না, ownership। এটা বিজনেস না। বিজনেস আসলে বিজনেস কখন হবে যে, মানে আপনি যদি বলেন যে কো ওনারের কথা ছেড়ে দেন, আপনি যদি একাই আপনার ব্যক্তিগত একটা ফ্ল্যাট থাকে, ওই ফ্ল্যাটে ভাড়া দিয়ে যদি আপনি ইনকাম করেন, সেটাকে আপনি বিজনেস ইনকাম বলবেন? স্যার এটা তো এটা তো বিজনেস না। আপনি দুইজনের কথা বাদ দেন বা 5 জনের কথা বাদ দেন, আপনার ব্যক্তিগত একটা ফ্ল্যাট যদি থাকে, সেই জি ফ্ল্যাট থেকে আপনি ভাড়া পাচ্ছেন, ইজ ইট ইউর বিজনেস? হ্যাঁ স্যার। দিস ইট শুড নট বি বিজনেস। সেটা স্যার গট ইট দুইজনের স্যার। ক্ষেত্রে প্রযোজ্য। সেটা ঠিক দুজনের আছে স্যার। ক্ষেত্রে প্রযোজ্য। দুইজন মিলে যদি একটা ফ্ল্যাটের মালিক হয়, তারা ভাড়া দিয়ে ভাড়াটা ভাগ করে নেয়, ইজ ইট এ বিজনেস? নো নো স্যার। স্যার। তাহলে যদি বিজনেস না থাকে, তাহলে কিন্তু পার্টনারশিপ হচ্ছে না। জি স্যার, বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আই হ্যাভ এ কোশ্চেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্যার একজন আরেকজনের লাইবিলিটি না নিলে এটা কো ওনারশিপ, আর লাইবিলিটি নিলে পার্টনারশিপ। এইভাবে ডিফাইন করার কোনো অবকাশ নেই। কো ওনারশিপ আর পার্টনারশিপ, আমরা কো ওনারশিপের ডেফিনেশনে যাচ্ছি না। কো ওনারশিপ জাস্ট দুইজনে মিলে একটা জিনিসকে জিনিসের মালিকানায় থাকাই কো ওনারশিপ, মানে যৌথ মালিকানা আমি যদি বলি। আর পার্টনারশিপ হচ্ছে বৃহৎ। পার্টনারশিপ হতে গেলে শুধুমাত্র রিস্ক না, আপনি কি বললেন, লাইবিলিটি। রিস্ক নেওয়া না নেওয়াটা, শুধুমাত্র পার্টনারশিপ শুধুমাত্র ঝুঁকি নেওয়া না নেওয়ার উপরে ডিপেন্ড করে না। পার্টনারশিপের একটা ডেফিনেশন আছে এবং সেই ডেফিনেশন অ্যানালাইসিস করে আমরা 5টা কম্পোনেন্ট রিভিল করলাম। এই 5টা কম্পোনেন্ট থাকতে হবে যদি পার্টনারশিপ তাকে হইতে হয়। মিউচুয়াল এজেন্সি তার মধ্যে একটা কম্পোনেন্ট, বাকি সবগুলা বাকি 4টা কম্পোনেন্টও তো ফুলফিল করতে হবে। আপনাকে যখনই কোনো প্রশ্ন করা হচ্ছে যে এখানে এই সম্পর্কের মধ্যে কি পার্টনারশিপ আছে কিনা, তখন আপনাকে 5টা কম্পোনেন্টই চিন্তা করতে হবে যে এখানে প্রেজেন্ট আছে কি। যদি থেকে থাকে তাহলে সেটা পার্টনারশিপ, যদি না থাকে সেটা পার্টনারশিপ না। ক্লিয়ার? ওকে স্যার। এখন আসি যে কে পার্টনার হতে পারে। প্রথম কথা হচ্ছে, প্রথম প্রশ্নটাই হচ্ছে মাইনর।
মাইনর কি পার্টনার হতে পারে কিনা। মাইনর পার্টনার হতে পারে কিনা এর স্ট্রেট ফরওয়ার্ড আনসার হচ্ছে না। যদি কারণ জিজ্ঞেস করেন যে মাইনর কেন পার্টনার হতে পারবে না, এর স্যার এর উত্তর হচ্ছে মাইনরের সাথে কোনো কন্ট্রাক্ট চলে না। যেখানে পার্টনারশিপ বিজনেসটার উৎপত্তি হয় একটা কন্ট্রাক্ট থেকে, সেক্ষেত্রে কেউ যদি কন্ট্রাক্টের পার্টি হওয়ার যোগ্যতা না রাখে, তাহলে তাকে কিন্তু পার্টনারশিপ হিসেবে গণ্য করা যাবে না। যেমন কন্ট্রাক্ট যদি আপনি কোনো মাইনরের সাথে করেন, তাহলে সেই কন্ট্রাক্টটা কিন্তু একটা ভয়েড কন্ট্রাক্ট। আর কন্ট্রাক্টটা যদি ভয়েড কন্ট্রাক্ট হয়, তাহলে তো পার্টনারশিপটাই প্রথমেই ভয়েড হয়ে যায়। তার মানে প্রাইমা ফেসি আনসার হচ্ছে মাইনর ক্যান নট বি এ পার্টনার অফ এ পার্টনারশিপ ফার্ম। তবে হ্যাঁ, বাস্তবতার নিরিখে এবং প্রয়োজনের তাগিদে মাইনরকেও পার্টনার হিসেবে ইনক্লুড করার বিধান এই আইনে করা হয়েছে। কারণ দেখা যায় কোনো ফ্যামিলি বিজনেস, তারা পার্টনারশিপ বিজনেস করতে চাচ্ছে, সেই ক্ষেত্রে নাবালক সদস্যকে পার্টনারশিপ করা লাগতে পারে। এটা জরুরি ছিল, এই আইনটা রাখা জরুরি ছিল। এই কারণে আইন সেটাকে একটু মডিফাই করে যেটা করেছে, যে তুমি যখন কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করতে যাবা, তখন তুমি কোনো মাইনরকে নিতে পারবা না। স্টার্টিং এ কোনো পার্টনারশিপ বিজনেসের স্টার্টিং এ কোনো মাইনর পার্টনার হতে পারে না। কিন্তু যখন একবার পার্টনারশিপ ব্যবসা রান হয়ে গেল, স্টার্ট হয়ে গেল, স্টার্ট হওয়ার পরে বিদ্যমান পার্টনারশিপ ব্যবসাতে কোনো মাইনরকে পার্টনারশিপ হিসেবে অ্যাডমিট করা যেতে পারে। তবে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। মাইনরের কিছু লাইবিলিটিটাকে রেস্ট্রিক্ট করা হয়েছে, যে মাইনরকে আমি পার্টনার করলাম, তাহলে মাইনর কতদূর পর্যন্ত লায়াবল থাকবে। তো এখানে কিছু শর্ত আছে, সেই শর্ত সাপেক্ষে বিদ্যমান কোনো পার্টনারশিপ বা অনগোয়িং কোনো পার্টনারশিপ ফার্মে মাইনরকে পার্টনার হিসেবে অ্যাপয়েন্ট করা যেতে পারে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে। দেন হচ্ছে কোম্পানি। কোম্পানি কিভাবে পার্টনারশিপ ফার্মের পার্টনার হয়? ধরেন যে যেমন এখানে আব্দুল মজিদ আছে, আর ধরেন যে সাইফুর রহমান, তারা দুইজন, এবং স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। আমরা জানি যে লিমিটেড লায়াবিলিটি কোম্পানি এটা একটা কৃত্রিম ব্যক্তি সত্তা। তাহলে পার্টনারশিপ ফার্ম হবে একটা, পার্টনারশিপ ফার্মের পার্টনার কয়জন হবে? তিনজন। একজন হচ্ছে আব্দুল মজিদ, আরেকজন হচ্ছে সাইফুর রহমান, আরেকজন হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটা কি সম্ভব কিনা? বা হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোনো একটা পার্টনারশিপ ফার্মের পার্টনার হতে পারে কিনা? আনসার ইজ ইয়েস, হতে পারে। যদি ওই যে কোম্পানির মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এটা পারমিট করে, তাহলে শুধুমাত্র কি এই একটা কোম্পানি পার্টনারশিপ ফার্মের পার্টনার হতে পারে। ওকে। দেন আমরা আসি, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি কি কোনো পার্টনারশিপ ফার্মের পার্টনার হতে পারে কিনা? আনসার ইজ নো। অ্যাগেইন, ধরেন যে পার্টনারশিপ ফার্ম ইটসেলফ কোনো ফার্মের পার্টনার হতে পারে কিনা। আমি যদি উদাহরণ দিয়ে বলি, আব্দুল মজিদ, সাইফুর রহমান এবং একনাবিন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এই তিনজন মিলে একটা পার্টনারশিপ ফার্ম দিতে পারে কিনা? আনসার ইজ নো, বিকজ পার্টনারশিপ ফার্ম কোনো ফার্মের পার্টনার হতে পারে না। দেন হচ্ছে লুনাটিক, কেউ যদি পাগল উন্মাদ থাকে, তাহলে কি সে পার্টনারশিপ ফার্মে পার্টনার হতে পারে কিনা? আনসার ইজ নো। কারো কোনো কোশ্চেন? নো স্যার। মাইনরটা আবার বলবেন স্যার প্লিজ। মাইনর নিয়ে আমরা স্পেশালি আমরা একটা ডিটেলস আলোচনা করব সেপারেট স্লাইডে।
তখন আ- আপনার সব প্রশ্নের উত্তর আশা করি চলে আসবে। তবে প্রাথমিকভাবে আপনি জেনে রাখেন, প্রাথমিকভাবে মাইনর পার্টনার হতে পারে না পার্টনারশিপ ফার্মের, তবে কিছু কন্ডিশনে পার্টনারশিপ ফার্মের পার্টনার হতে পারে। ঠিক আছে, আমরা মাইনর নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি। ঠিক আছে স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি, আহ, স্যার পার্টনারশিপ ফার্মের কথা যেটা বললেন, এটা তার পার্টনারশিপ কোম্পানির ক্ষেত্রেও কি স্যার সেম প্রযোজ্য? হুম। স্যার এক মিনিট স্যার, আমি মাইক্রোফোন অন করে নেব। স্যার শুনতে পাচ্ছেন? জি জি জি। স্যার পার্টনারশিপ ফার্মের কথা যেটা বললেন, সেটা কি স্যার একইভাবে কোনো পার্টনারশিপ কোম্পানির ক্ষেত্রেও কি প্রযোজ্য, যে মানে একটা পার্টনারশিপ কোম্পানি সে আরেকটা কোম্পানির পার্টনার হতে পারবে না, এরকম পার্টনারশিপ কিছু? তো কোনো কোম্পানি হতে পারে না। পার্টনারশিপ আর কোম্পানি কমপ্লিটলি ডিফারেন্ট থিং, এবং এটা ভিন্ন ভিন্ন আইন দ্বারা ডিল করে। মানে স্যার পার্টনারশিপ পার্টনারশিপ ফার্ম হয় তাহলে কোম্পানি ফার্ম। বলতে জি বলেন। স্যার মানে পার্টনারশিপ কোম্পানি বলতে স্যার আমি ভুল বুঝেছি, সেটা হলো স্যার ধরেন স্যার কোনো একটা কোম্পানি যেটার ওনারে আছে কয়েকজন পার্টনাররা মিলে একটা বিজনেস রান করতেছে এবং সেটা একটা কোম্পানি, সেক্ষেত্রেও কি স্যার হবে না? যদি কোম্পানি হয় তাহলে কোম্পানির মালিক হচ্ছে শেয়ার হোল্ডার, এখানে কোম্পানির মালিক কখনোই পার্টনার হবে না। আচ্ছা, বুঝতে পেরেছি স্যার এবার বিষয়। জি, শুভ কুমার, বলেন আপনার প্রশ্ন। স্যার কোনো হচ্ছে মাইনর, একদম মাইনর নিয়ে তো কোনো পার্টনারশিপ করতে পারে না, ফর্ম করতে পারে না, তাই না স্যার? আপনি কি জেন্ডার ডিসক্রিমিনেশন করছেন এখানে? না স্যার, আমি বলতেছি যে মানে আপনি যে মাইনরের কথা বলছেন, হ্যাঁ। তো মাইনর নিয়ে আপনি বলছিলেন যে অনগোয়িং কোম্পানিতে কিছু শর্ত মেনে ও আচ্ছা, মাইনর নিয়ে পার্টনার। আপনি, জি আমি, জি। আপনি মাইনর মেয়ে কথা বলেননি, নিয়ে। না না না, হ্যাঁ মাইনর নিয়ে নিয়ে পার্টনারশিপ ফার্ম যাত্রা শুরু করতে পারে না। ফর্ম করতে পারে যাত- কিনা, জি। হ্যাঁ, ফর্ম করতে পারে না, যাত্রা শুরু করতে পারে না, স্টার্ট করতে পারে না। ওকে, মানে তবে অনগোয়িং কোনো অনগোয়িং কিছুতে শর্ত ফার্মের মেনে পারে। পার্টনার হিসেবে মাইনরকে অ্যাপয়েন্ট করা যেতে পারে। জি। থ্যাংক ইউ স্যার। স্যার হ্যাভ এ কোশ্চেন। হ্যাঁ, শিওর। স্যার কোম্পানির মেমোরান্ডামে যদি উল্লেখ থাকে তাইলেই কেবলমাত্র পার্টনারশিপ ফার্মের পার্টনার হতে পারবে, জি এরকম কিছু? জি 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 জি, মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশনে যদি জি পারমিটেড থাকে এটা, তাহলে জি, বুঝতে শুধুমাত্র পারছি। পারবে। থ্যাংক ইউ স্যার। হুম। ওকে। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস আলোচনা করব, এটা ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টনার। একটা কথা মাথায় রাখতে হবে যে পার্টনারশিপ ফার্মের পার্টনার সর্বনিম্ন কয়জন হবে সেটা আইনে বলা আছে, পার্টনারশিপ আইনে বলা আছে। এখানে বলছে পার্সনস, যেটা আমরা ডেফিনেশনে পড়লাম, মানে একাধিক হইতে হবে, মানে সর্বনিম্ন দুইজন। এটা পার্টনারশিপ আইন বলে দিয়েছে। কিন্তু সর্বোচ্চ পার্টনার কয়জন হতে পারে এটা কিন্তু পার্টনারশিপ ল বলেনি। কিন্তু এটা আমরা পাবো কোম্পানি আইনের সেকশন 4-এ গিয়ে। ঠিক আছে, কোম্পানি আইনের সেকশন 4, সেখানে পার্টনারশিপ ফার্মের সর্বোচ্চ সংখ্যা কত হবে সেটা ডিটারমাইন করেছে। সেখানে বলেছে যদি ব্যাংকিং বিজনেস হয় তাহলে 2 থেকে 10 জন পার্টনার হতে পারবে, সর্বোচ্চ 10 জন। আর অন্যান্য সকল ক্ষেত্রে সর্বোচ্চ পার্টনার হবে 20 জন। ক্লিয়ার? জি স্যার। ওকে। এখানে আমরা একটু আহ, এটা অলরেডি আমরা আলোচনা করেছি, হয়তো আপনারা বুঝে গেছেন অলরেডি। তারপরে আমরা একটু রিসাফল হয়ে নিই। যেমন এখানে বলা হচ্ছে যে 2টা কোম্পানি, ধরেন স্কয়ার ফার্মাসিউটিক্যাল এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল, এই 2টা কোম্পানি মিলে একটা ফার্ম দিতে পারে কিনা? আনসার ইজ ইয়েস, যদি তাদের এমওএ অ্যালাউ করে। দেন হচ্ছে যে 2টা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, তারা কি একটা পার্টনারশিপ দিতে পারে কিনা? আনসার ইজ নো। নো। নো স্যার। হ্যাঁ, 2জন মাইনর মিলে একটা পার্টনারশিপ ফর্ম করতে পারে কিনা? না স্যার। নো। পারে না। না স্যার, নো।
একটা কোম্পানি এবং আরেকটা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, এরা মিলে কি একটা ফার্ম দিতে পারে কিনা? নো নো, স্যার। কারণ নো হিন্দু স্যার। আনডিভাইডেড ফ্যামিলি হতে পারে। একটা ফার্ম এবং একজন ইন্ডিভিজুয়াল, তারা কি ফার্ম দিতে পারে কিনা? নো স্যার। নো নো। একজন মাইনর এবং একজন ইন্ডিভিজুয়াল, তারা কি ফার্ম দিতে পারে কিনা? নো স্যার। নো স্যার। নো নো। স্যার। নো স্যার। এখন আমরা আসি এই পার্টনারশিপ এবং কোম্পানির মধ্যে একটা যদি আমরা তুলনা করি বা পার্থক্য একটু বোঝার চেষ্টা করি, কারণ এই পার্টনারশিপ এবং কোম্পানি এই দুটোই ব্যবসা করার জন্য জনপ্রিয় মাধ্যম। ওকে, একটা পার্টনারশিপ আর একটা কোম্পানি। যদিও স্যার। কোম্পানির কৃত্রিম ব্যক্তিসত্তা এবং লিমিটেড লায়াবিলিটি থাকার কারণে কোম্পানিটা এখন খুবই, কি বলবো, মানে আহ জনপ্রিয় একটা ফর্ম বিজনেসের ক্ষেত্রে, কিন্তু পার্টনারশিপও কিন্তু কম জনপ্রিয় নয়। আমরা যদি চিন্তা করি, যেমন ওয়ার্ল্ডে যে বিগ ফোর ফার্ম বা সিএ ফার্ম গুলো আছে, তারা কিন্তু সবাই পার্টনারশিপ ফার্ম। তারপরে হচ্ছে অনেক ল ফার্ম, তারাও কিন্তু ফার্ম হিসেবে এস্টাবলিশ। বিশেষ করে প্রফেশনাল সার্ভিস যারা যে সমস্ত প্রতিষ্ঠান দেয়, এই ধরনের প্রতিষ্ঠান অনেক বড় বড় অর্গানাইজেশন কিন্তু আছে, তারা ফার্ম হিসেবে এস্টাবলিশড হয়েছে। ওকে, এখন আমরা যদি একটু বিস্তারিত আলোচনা করি, লিগ্যাল স্ট্যাটাসটা পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে কিন্তু, পার্টনারশিপ ফার্ম কিন্তু কোনো সেপারেট লিগ্যাল এন্টিটি হয় না। ধরেন যে এ বি সি তিনজন মিলে একটা পার্টনারশিপ ফর্ম করলো, এবিসি অ্যান্ড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সে ফর এক্সাম্পল একটা সিএ ফার্ম। তাহলে এবিসি অ্যান্ড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এই প্রতিষ্ঠানটার কিন্তু কৃত্রিম কোনো লিগ্যাল এন্টিটি নেই, কৃত্রিম ব্যক্তি সত্তা কিন্তু নেই, যেটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে আছে। এই তিনজন মিলে তারা যদি ফার্ম না দিয়ে এবিসি লিমিটেড নামে একটা কোম্পানি ফর্ম করত, তাহলে কিন্তু এবিসি লিমিটেড একটা কৃত্রিম ব্যক্তি সত্তা তৈরি হইতো, যে কৃত্রিম ব্যক্তি সত্তা এবিসি থেকে সম্পূর্ণ পৃথক কৃত্রিম ব্যক্তি সত্তা, সম্পূর্ণ পৃথক। কিন্তু পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে এই এবিসি অ্যান্ড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এই ফার্মটা কিন্তু সেপারেট কোনো ব্যক্তি সত্তা তৈরি হয়নি। এইটা বেসিক্যালি এ বি এবং সি তাদের তিনজনের মধ্যে একটা যৌথ ব্যবসায়িক উদ্যোগ। এখানে কিন্তু এবিসি অ্যান্ড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এটাকে কোনো সেপারেট কোনো, মানে পৃথক কোনো ব্যক্তি সত্তা মনে করা যাবে না। ক্লিয়ার? ইয়েস। ইয়েস স্যার। দেন হচ্ছে এজেন্সি। এই পার্টনারশিপ বিজনেসে পার্টনাররা প্রত্যেকেই প্রত্যেকের মধ্যে এজেন্সি রিলেশন ক্রিয়েট হয়। হ্যাঁ, এটাকে বলে মিউচুয়াল এজেন্সি। কিন্তু কোম্পানির শেয়ার হোল্ডারদের মধ্যে কিন্তু কোনো এজেন্সি রিলেশনশিপ নেই। প্রফিট ডিস্ট্রিবিউশন পার্টনারশিপের ক্ষেত্রে বাধ্যতামূলক, আপনাকে প্রফিট শেয়ার করতে হবে। আর কোম্পানির ক্ষেত্রে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন হবে, এটা কোম্পানি প্রফিট আর্ন করবে, সেখানে ট্যাক্সের পরে যে আফটার ট্যাক্স প্রফিট থাকবে, সেখান থেকে যদি বোর্ড অফ ডিরেক্টর মনে করে ডিস্ট্রিবিউশন করবে, তাহলে এজিএম এটার ডিস্ট্রিবিউশন হবে, মানে এজিএম এর থ্রুতে, না হলে প্রয়োজন নেই। মানে প্রফিট শেয়ারিং এটা কোম্পানির ক্ষেত্রে বাধ্যতামূলক না, চাইলে প্রফিট শেয়ার করতে পারে অথবা রিটেন আর্নিং এ জমতে থাকবে। এরপরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্ট, সেটা হচ্ছে এক্সটেন্ট অফ লায়াবিলিটি। দেখেন, পার্টনারশিপ ফার্মের যে পার্টনার, তাদের লায়াবিলিটিটা কিন্তু আনলিমিটেড। আনলিমিটেড লায়াবিলিটির আরেকটা মানেই বা আরেকটা শব্দ হচ্ছে পার্সোনালি লায়াবল। পার্সোনালি লায়াবল ইজ ইকুয়াল টু, ইউ ক্যান সে, আনলিমিটেড লায়াবিলিটি। যেখানে কোম্পানির যারা শেয়ার হোল্ডার, তাদের লায়াবিলিটিটা কিন্তু লিমিটেড টু
পেইড আপ ক্যাপিটাল, রাইট? কোনো শেয়ার ইয়েস হোল্ডার স্যার। যদি কোনো শেয়ারে ইনভেস্ট করে, তাহলে ওই কোম্পানি, মানে কোনো কোম্পানির শেয়ারে যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে ওই কোম্পানির রসাতলে যদি যায়, তাহলেও কিন্তু আপনার ব্যক্তিগত সম্পত্তি সেখান থেকে ক্ষতিগ্রস্ত হবে না। ধরেন যে আপনি একটা কোম্পানি এস্টাবলিশ করলেন, আপনার পেড আপ ক্যাপিটাল 100 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন, কোম্পানির লস হতে 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 কোম্পানির লাইবিলিটি হয়ে গেছে 500 টাকা, আর কোম্পানির হাতে কোনো অ্যাসেট নেই। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে পাওনাদার যারা 500 টাকা যারা পাবে, তারা কি কোম্পানির মালিকের যে জমি জমা আছে, বাড়ি ঘর আছে, এগুলো দখল করতে পারবে কিনা? আনসার ইজ নো। কোম্পানি হইলে সেটা পারবেন না, কারণ কোম্পানির যে শেয়ার হোল্ডার তার লাইবিলিটিটা লিমিটেড টু পেড আপ ক্যাপিটাল। এখন আসেন এইটা পার্টনারশিপের ক্ষেত্রে কি হয়। পার্টনারশিপের ক্ষেত্রে কিন্তু একটা পার্টনারশিপ ফার্ম যদি লস করে এবং পাওনাদার যদি পার্টনারশিপ ফার্মের অ্যাসেট বিক্রি করেও তাদের পাওনা মেটানো সম্ভব না হয়, তাহলে সেই পাওনাদাররা কিন্তু এই পার্টনারদের বাড়ি ঘর এসে বিক্রি করে দিতে পারে। দিস ইজ কল পার্সোনালি লায়াবল অথবা আনলিমিটেড লায়াবল। ক্লিয়ার? ইয়েস স্যার। দেন যদি আসি আমরা প্রপার্টি, প্রপার্টি পার্টনারশিপ ফার্মের যে প্রপার্টি, এটা আসলে এই প্রপার্টিটা জয়েন্ট প্রপার্টি অফ অল পার্টনার, সকল পার্টনারদের যৌথ সম্পত্তি এটা। আর কোম্পানির যে প্রপার্টি, সেই প্রপার্টিটা কিন্তু সেপারেট, এটা কিন্তু শেয়ার হোল্ডারদের প্রপার্টি বলা যাবে না, এটা কোম্পানির প্রপার্টি, কারণ কোম্পানি একটা সেপারেট ব্যক্তি সত্তা তৈরি হয়ে যায়। দেন হচ্ছে ট্রান্সফার অফ শেয়ার। পার্টনারশিপ ফার্মের কোনো পার্টনার তার শেয়ার আরেকজনের কাছে ট্রান্সফার করতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে সমস্ত শেয়ার হোল্ডারদের অনুমতিক্রমে। আর কোম্পানির ক্ষেত্রে এটা তারা চাইলেই একজনের শেয়ার সে আরেকজনের কাছে বিক্রি করে দিতে পারে। আর পার্টনারশিপ ফার্মের যে ম্যানেজমেন্টটা হয়, সেটা হয় অল পার্টনার্স এর মাধ্যমে, অথবা তাদের মানে পার্টনাররাই বেসিক্যালি পার্টনারশিপ ফার্মের ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করে। স্যার মূলত একটা কোম্পানির ক্ষেত্রে রেস্ট্রিক্টেড আর একটা হচ্ছে আনরেস্ট্রিক্টেড, এরকম কিছু? জি জি স্যার বলতেছি মূলত একটা রেস্ট্রিক্টেড হবে আর একটা হলো আনরেস্ট্রিক্টেড শেয়ার জি ট্রান্সফারের ক্ষেত্রে। জি 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 ইয়েস স্যার। ম্যানেজমেন্টের ক্ষেত্রে কোম্পানি ম্যানেজমেন্ট করবে বোর্ড অফ ডিরেক্টরসরা, আর ফার্ম ম্যানেজমেন্ট করবে তার পার্টনাররা। আর লিমিট তো আপনারা জানেন যে ব্যাংকের ক্ষেত্রে, পার্টনারশিপের ক্ষেত্রে 2 থেকে 20 অথবা 2 থেকে 10, আর কোম্পানির ক্ষেত্রে প্রাইভেট লিমিটেড হলে 2 থেকে 50, আর পাবলিক লিমিটেড হলে 7 থেকে আনলিমিটেড। এটাই হচ্ছে যে কম্পারিজন ছিল পার্টনারশিপ অ্যাক্ট এবং কোম্পানির মধ্যে। আজকে আমাদের আলোচনা এখানেই শেষ। আহ যদি কারো প্রশ্ন থাকে খুব সংক্ষেপে করতে পারেন। নিয়েছি স্যার ট্রান্সফার অফ শেয়ারের যে আনরেস্ট্রিক্টেড ট্রান্সফার, এই পার্টটুকু স্যার একটু আমি ক্লিয়ার না, একটু আরেকবার যদি বুঝাই। ট্রান্সফার অফ শেয়ার মানে কোনো ফার্মের কোনো পার্টনার যদি তার যে হিস্সা এটা আরেকজন পার্টনারকে ট্রান্সফার করতে চায়, তাহলে এটা সকল পার্টনারের অনুমোদন নিতে হবে। কিন্তু একটা কোম্পানির শেয়ার হোল্ডার সে যদি তার শেয়ার বিক্রি করতে চায়, এখানে কারো অনুমোদনের প্রয়োজন নেই। আচ্ছা, জি স্যার বুঝতে পেরেছি। স্যার আমার একটা কোশ্চেন ছিল, জি স্যার এই যে ডিস্ট্রিবিউশন অফ প্রফিট, এইখানে কোম্পানি একটা স্পেসিফিক ভাবে আপনি কি যেন কিভাবে বুঝাইছিলেন আমার মনে হচ্ছে না স্যার। ডিস্ট্রিবিউশন অফ প্রফিট আপনার পার্টনারশিপ অ্যাক্ট বলে দিছে যে প্রফিট শেয়ার করতে হবে, প্রফিট শেয়ারিং ম্যান্ডেটরি অ্যামং দ্য পার্টনার্স। আর কোম্পানির আর ক্ষেত্রে কোম্পানি হচ্ছে, কোম্পানি চাইলে প্রফিট করে সেই প্রফিটটা ডিভিডেন্ড আকারে পার্টনার শেয়ার হোল্ডারদের দিতেও পারে, নাও পারে, এটা ডিপেন্ড করে ম্যানেজমেন্টের উপরে। জি স্যার বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরের উপর। কোম্পানির ক্ষেত্রে কি পাবলিক প্রাইভেট দুইটার ক্ষেত্রেই আনরেস্ট্রিক্টেড জি জি ট্রান্সফার? জি জি থ্যাংক ইউ এটা কি এজিএম এর মাধ্যমে হবে না? জি জি এজিএম এর মাধ্যমে এটা অ্যাপ্রুভ করতে হবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার।
স্যার স্লাইড গুলা কি আমাদেরকে? হ্যাঁ, স্লাইড গুলো আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, জি স্যার। ওকে তাহলে তাহলে আজকে এ পর্যন্তই। জি স্যার, আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে আবার আলোচনা হবে। থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।